স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, এটা কোনো সমস্যা নয়, কিন্তু সেখানে বসে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াটা সমস্যা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে ভারতের সাথে দ্বিপক্ষীয় ব্যবস্থা থাকা সত্ত্বেও সরকার কেন ইন্টারপোলের সহায়তা চাইছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব আইনি পথ অবলম্বন করবে সরকার। তবে কোনো যুক্তি দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকবে না বলেও দ্য হিন্দুকে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিএনপি চাচ্ছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা না করার কথা জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর নয়, বরং পার্লামেন্টের মেয়াদ 4 বছর হওয়া উচিত। আল জাজিরার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এমনটাই বলেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দ্রুতই সংস্কার কমিশন কাজ করবে বলেও জানান তিনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কোনো সিদ্ধান্ত আসেনি, বরং অংশীজনদের দাবির মুখে বাংলাদেশের পার্লামেন্টের মেয়াদ 4 বছর হওয়া উচিত বলে প্রধান উপদেষ্টা আল জাজিরার সাক্ষাৎকারে বলেছেন। 4 বছর রেফারেন্সটা আসছে, আপনি জানেন কিছুদিন আগে কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এমন বাস্তবতায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের 4 বছরের মেয়াদ নিয়ে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান তিনি। ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে 4 বছরের কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের বছরের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে অপরাধ কমার পাশাপাশি কমেছে বিশৃঙ্খলাও। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দিকে যাচ্ছে, অলমোস্ট উই আর অলমোস্ট দেয়ার। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের নামে তাদের এলাকায় সরকারি প্রতিষ্ঠানের নামকরণের ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি তার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণ আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার। ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দেন, আন্দোলনে নিহতদের স্মরণে তাদের নিজ নিজ এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম দেওয়া হবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সংস্কার বাস্তবায়নে 4 বছর সময় লাগার পেছনে ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। 4 বছর লাগবে সংস্কার করতে? কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি, যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এছাড়াও সামাজিকভাবে যারা নানা কারণে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকেও সহযোগিতা করা হবে বলে জানানো হয়। আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচন হওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। ম্যান্ডেট না থাকায় অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে ততই সমস্যা তৈরি হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। আমরা অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাদের যৌক্তিক সময়ের মধ্যে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন।
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই আগস্টে গণহত্যা মামলার ১৩ আসামিকে সোমবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। তবে অন্য এক মামলায় রিমান্ডে থাকায় এদিন হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাককে। বেলা 11:15টায় শুরু হয় বিচার কাজ। শুনানি শেষে মামলার তদন্তের জন্য 1 মাসের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সোমবার হাজির করা হয় 13 আসামি, তার অন্যতম দোষর। আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া, প্ল্যানিংয়ের সাথে থাকা, অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা, যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেয়া, এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর অধীনে আইনে অপরাধ। এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে, সেটা আমরা আদালতকে জানিয়েছি। তিনি ট্রাইব্যুনালকে জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এদিকে আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিদের সাথে দেখা করতে পারবেন আত্মীয়স্বজনরা। কিসের অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা দেয়া হবে, অথবা পরে দেয়া যেতে পারে। তা আমরা যেহেতু অ্যারেস্টের সময় পাইনি আমাদের 2 আসামিদের ক্ষেত্রে, সেহেতু আমরা আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া 46তম বিসিএস এর ফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবগঠিত সরকারি কর্ম কমিশন। এছাড়া 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে। 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ 10,638 জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে নতুন করে ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত 44তম বিসিএস 2021-এর আংশিক অর্থাৎ 3,930 জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় 2 দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 9 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। এছাড়া বিক্ষুব্ধদের ছোড়া পাথরে আহত হয়েছে ট্রেনের 3 যাত্রী। পরে রাতে পরবর্তী কর্মসূচি দিয়ে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা। রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে সোমবার বেলা 11:30টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজটের সৃষ্টি হয় সড়কে, সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি আটকে রয়েছে পিছনে, এত কঠিন দুর্যোগে পড়ে গেলাম আমরা। মহাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় নোয়াখালী থেকে ঢাকায় আসা আন্তনগর উপকূল এক্সপ্রেস থামানোর চেষ্টা করে বিক্ষুব্ধরা, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে ইট পাটকেল ছোড়ে তারা। আহত হন শিশুসহ 3 জন। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে সচিবালয় বৈঠকে বসেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় করিডোরে বসে অনশন শুরু করেন তারা। এই খবর পেয়ে সন্ধ্যার দিকে মহাখালী কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী গুলশান 1 সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
বিকাল 4টা পর্যন্ত আমাদের বলা হয়েছে এটা নিয়ে কমিশন গঠন করা হবে, কিন্তু কমিশন গঠন করার পর ওইটা ব্রিফিং এর আগে আবার ক্যান্সেল করা হয়েছে। এটা নিয়ে টালবাহানা করতে এখন 12 সদস্য সচিবালয়ে অনশনে বসছে, তার প্রেক্ষিতে আমরা তিতুমির কলেজ সাধারণ শিক্ষার্থী আজকে দিন রাত ভর আমরা অনশনে বসছি। রাতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফেরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জন দুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল রেলপথ অবরোধ করছি না, আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব। যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা হচ্ছে বৃহৎ কিছু করব। এদিকে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনায় তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে, এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রিজাউল করিম মল্লিক বলেন, রাতে কামরুল ইসলামকে উত্তরা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। কামরুল ইসলাম ও তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। তিনি ঢাকা 2 আসনের সাবেক সংসদ সদস্য। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে পারিবারিক বা আত্মীয় স্বজনের রাজনৈতিক পরিচয়ে যেন কেউ চাকরি থেকে বঞ্চিত না হয়, সেই সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে 1.5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। এছাড়া প্রাথমিকভাবে পুলিশ সংস্কারে বেশ কিছু প্রভাব রাখা হয়েছে জানান তিনি। বলেন, কাউকে গ্রেপ্তারের আগে উচ্চ আদালতের নির্দেশনা মানতে এবং যাকে গ্রেপ্তার করা হবে তার পরিবারের সদস্যদের অবশ্যই ফোনে জানানোর বিধানের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। 31 ডিসেম্বরের মধ্যেই কমিশন পূর্ণাঙ্গভাবে পুলিশ সংস্কারের প্রস্তাবনা সম্পন্ন করতে পারবে বলে জানান তিনি। আইন আছে কড়া আইন 54 আর সেকশন 167। 54 হলো যেক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট এনি ওয়ারেন্ট, আরেকটা হলো 167 যেটা হলো আপনি যেখানে পুলিশ আপনার রিমান্ডে নেয়। এই দুটো বিষয় কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত দেওয়ার মালিক না, সুপারিশ করা আমরা হোম মিনিস্ট্রিও মালিক না, এটা আইন মন্ত্রণালয়ের আইন। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এইসব যুক্তি দেখে আমাকে ক্ষেত্রে চাকরি হয়নি। তো আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। 3টি সূত্রের বরাতে তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলে শঙ্কা করেছে রাশিয়া, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এদিকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া, এতে শিশুসহ নিহত হয়েছে 10 জন। একাধিক সূত্রের বরাতে রবিবার বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস, তবে যুদ্ধ বিষয়ে ওয়াশিংটনের এ ভিন্ন নীতিতে শুরু হয়েছে আলোচনা। আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 2 মাস আগে এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লেসাস একে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার লক্ষণ বলে মন্তব্য করেছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা এমন উত্তেজনা পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তবে বাইডেনের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বাইডেনের সিদ্ধান্তের পরিবর্তন করবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আমি মনে করি এটি ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করবে। এর ফলে যুদ্ধবিরতির চুক্তির ক্ষেত্রে ভালো অবস্থানে থাকবে ইউক্রেন। তবে সংশয় রয়েছে পরবর্তী প্রশাসনের এই সিদ্ধান্তের সমর্থন নিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন খবরে ইউক্রেনের 3 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি আবাসিক ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ নিহত হয়েছে 10 জন। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেলেন হরিণী আমারাসুরিয়া। সোমবার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে তাকে নিয়োগ দেন। পাশাপাশি শপথ নেন মন্ত্রিসভার সদস্যরাও। গেল 14 নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পার্লামেন্টে 225 আসনের মধ্যে 159টি আসনে জয় পায় দিশানায়েকের বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। এরপরই আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার পাশাপাশি হেরাথকে ফের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট। এর আগে সেপ্টেম্বরে দিশানায়েককে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকটি দপ্তরের দায়িত্ব দেন। ওই সময় নিজ দলের প্রবীণ আইন প্রণেতা বিজাতা হেরাথকেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। কিন্তু পার্লামেন্টে তার দল জোটের আসন মাত্র 3টি হওয়ায় পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেন। মালয়েশিয়ায় প্রযুক্তি খাতে স্বপ্নের ক্যারিয়ার গড়তে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে এডুপ্ল্যান সলিউশন বাংলাদেশ ও ইউনিভার্সিটি পলিটেক মালয়েশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ক 30টি কোর্সে 20% মূল ফি ছাড় পাবেন। তাছাড়া ফ্রি এয়ার টিকেট ও হোস্টেল সুবিধা সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার বিখ্যাত পলিটেক বিশ্ববিদ্যালয়ের ইউপিটিএম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিটিএম এর ডেপুটি ডিরেক্টর মার্কেটিং তুয়ার মোহাম্মদ সোফিয়ান বিন হাসিম এবং এডুপ্ল্যান সলিউশন বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ওসমান গনি। কাতারের দোহার মনসুরাতে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, রেস্টুরেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির 2 স্বত্বাধিকারী ফয়সাল মাহমুদ সুজন ও মোহাম্মদ শরীফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা মুন্না খান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ উজ্জ্বল আহমেদ ও সাংবাদিক EM আকাশ সহ অনেকে। এ সময় ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশনের পাশাপাশি কর্মহীন অসহায় প্রবাসীদের জন্য বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দেন উদ্যোক্তারা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।